আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশের রাজনীতি আপাতত শুনশান নীরবতা। মাঝে মধ্যে বিভিন্ন জায়গাতে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটছে, আর বিএনপি এবং জামাত পরস্পরের বিরুদ্ধে কিছু টুকটাক যে হুমকি ধামকি এগুলো উচ্চারণ করছে। আপাতত এই শান্ত শিষ্ট যে রাজনৈতিক পরিবেশ, সেই রাজনৈতিক পরিবেশ আসলে কতদিন অক্ষুণ্ণ থাকবে, এটা হলো প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো যে মার্চ মাসের 11 তারিখে আমি এই ভিডিওটি করছি, একদিন পরে অর্থাৎ 12 তারিখে জাতীয় সংসদের যে ত্রয়োদশ জাতীয় সংসদের যে প্রথম অধিবেশন সেটি 12 তারিখে বসবে। ইতিমধ্যে আজকের এই দিনটিকে কেন্দ্র করে ক্ষমতাসীন দল বিএনপি তারা তাদের যে পার্লামেন্টারি কমিটি, সেই পার্লামেন্টারি কমিটির বৈঠক তারা করেছে জাতীয় সংসদ ভবনে, এবং তার যে স্টিল ছবি এসেছে সেখানে মঞ্চের সঙ্গতির কারণে আমরা দেখতে পেলাম যে পার্টির মহাসচিব মির্জা ফখরুল, সংসদীয় দলের নেতা জনাব তারেক রহমান সাহেব এবং সংসদের চিফ হুইপ যিনি আছেন তারা সবাই মঞ্চে উপবিষ্ট, আর যারা দলীয় সংসদ সদস্য তারা প্রথা অনুযায়ী সেখানে আলাপ আলোচনা করছেন, এবং এটা জাতীয় সংসদের একটা রেওয়াজ। অন্যদিকে বিরোধী দল এনসিপি এবং জামাত, তার সঙ্গে যারা স্বতন্ত্র রয়েছেন, তারা এই মুহূর্তে আগামীকালে জাতীয় সংসদ যে নির্বাচন হয়ে গেল, সেই নির্বাচনের প্রেক্ষিতে যে আগামীকাল যে অধিবেশন হতে যাচ্ছে, সেই অধিবেশনে তাদের কি ভূমিকা হবে, সেই ভূমিকা নিয়ে এখনো পর্যন্ত স্পষ্ট করে কিছু জানা যাচ্ছে না। প্রথমত, যেভাবে বিপ্লব হয়েছে, যেভাবে গণ অভ্যুত্থান হয়েছে, এবং যেভাবে গত 17টি মাস ধরে বাংলাদেশে যা কিছু চলেছে, তাতে করে ইউনূস জামানাতে যে অর্ডিন্যান্সগুলো জারি হয়েছে, সেই অর্ডিন্যান্সগুলো জামাতের জন্য, ডক্টর ইউনূসের জন্য রীতিমতো লাইফ লাইন, এবং সেই লাইফ লাইন রক্ষা করার জন্য জামাতকে এসপার অথবা ওসপার দুটোর একটা করতে হবে। তারা যদি বিএনপির একশত্র আধিপত্য মেনে নেয়, এবং বিএনপি এভাবে এখন যেভাবে চাচ্ছে যে সব কিছু সংবিধান অনুযায়ী তারা করতে ইচ্ছুক, সালাউদ্দিন সাহেব ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন যে তারা সংবিধান অনুযায়ী এসেছেন, এবং আগামীতে যা কিছু করবেন সংবিধান অনুযায়ী করবেন, এবং তাদের যে বিদায় সেটাও সংবিধান অনুযায়ী হবে। তার এই বক্তব্যের মাধ্যমে মূলত জুলাই সনদ, উচ্চকক্ষ, সংস্কার কমিশন, তারপর রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি করা ছাড়াও পর্দার আড়ালে যে সকল সমঝোতা হয়েছে বলে গুজব রটেছে, যেমন ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করা, জুলাই আগস্টের সময়টিতে যে পুলিশ হত্যাকাণ্ড ঘটেছে সেইগুলোর ব্যাপারে যে ইন্ডিমিনিটি দিয়েছে, সেই ইন্ডিমিনিটিগুলো বহাল রাখা, ইত্যাদি আরও অনেক কিছু। কিন্তু দিন যত যাচ্ছে ততই বিএনপির জন্য দেশি বিদেশি চাপ বাড়ছে, ন্যায় বিচার, সুশাসন প্রতিষ্ঠা, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের জামানাতে যে দুর্নীতি হয়েছে, অনিয়ম হয়েছে, এবং যে সকল যাকে বলা হয় মব হয়েছে, সেগুলোর বিচার ছাড়াও পুলিশ হত্যাকাণ্ডের বিচার করার জন্য জোর দাবি উঠছে, এবং এটি এখন বিএনপির জন্য রীতিমতো গলার কাটা হয়ে দেখা দিয়েছে। বিএনপিকে যদি রাষ্ট্র পরিচালনা করতে হয়, পুলিশের সাহায্য নিতে হয়, এমনকি মিলিটারির সাহায্য সহযোগিতা নিতে হয়, তাহলে গত 17 মাসের যে মব সন্ত্রাস সেটার একটা দফারফা করতে হবে। আর মব সন্ত্রাস যেভাবেই হোক না কেন, সেটির বিচার হলে, তদন্ত হলে এখানে যারা ফেঁসে যাবেন তাদের নাম আমাদের সকলেরই প্রায় মুখস্থ। একটা কথা না বললেই নয় যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যারা উপদেষ্টা মণ্ডলী, তারা কেউ ছাড় পাবেন না। ইতিমধ্যে দুর্নীতি দমন কমিশনে বিরাট যে ফর্দ, দুর্নীতির ফর্দ, এটি জমা পড়েছে উপদেষ্টাদের বিরুদ্ধে, এবং দুর্নীতি দমন কমিশনের যারা কর্মকর্তা রয়েছেন তারা রীতিমতো টাস্কি খেয়ে গেছেন যে হাউ ইট ইজ পসিবল, এটা কী করে সম্ভব হলো, এত অল্প সময়ের মধ্যে তারা এত বিরাট আকাশ চুরি কী করে করলো। পুকুর চুরি নয়, সাগর চুরি নয়, রীতিমতো আকাশ চুরি করেছে। তো যা হোক, এখন সবার যে বক্তব্য, সেই বক্তব্য হলো বিএনপি প্রাণান্তভাবে চেষ্টা করবে জামাতকে চাপে রাখার জন্য, আওয়ামী লীগের জন্য একটা উইন্ডো তৈরি করে দেওয়া। আবার অন্যদিকে বিএনপি চাইবে
জামাত চাইবে যে আওয়ামী লীগের সঙ্গে তাদের একটা যে রাজনৈতিক সম্পর্ক সেটি তারা তৈরি করবে এবং তৈরি করে আওয়ামী লীগ এবং জামাতের মাধ্যমে একটি বিরোধী দলীয় রাজনৈতিক শক্তি সংসদের ভিতরে এবং বাইরে বর্তমান সরকারের জীবনকে রীতিমতো ত্রাহি ত্রাহি করে তুলে দেওয়া এবং খুব দ্রুত আরেকটি অন্তর্বর্তীকালীন যে নির্বাচন, মধ্যবর্তী নির্বাচন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা মধ্যবর্তী নির্বাচন, সেই নির্বাচনের অনুষ্ঠান আয়োজনের জন্য সরকারের উপর চাপ প্রয়োগ করা, এরকম একটা চাল চলছে। এর বাইরে আওয়ামী লীগ আসলে কি করছে? আওয়ামী লীগ কি বিএনপির সাথে যোগাযোগ করছে? আওয়ামী লীগ কি জামাতের সঙ্গে যোগাযোগ করছে বা করবে? তারা কি দিল্লির উপর নির্ভর করছে, নাকি তারা নিজেরা আগের মতো ইনুজ্জামানাতে যেভাবে ভয় দেখাতো যে টুস করে তারা ঢুকে পড়বে, ঠিক সেইভাবে খুব দ্রুত তারা ঢুকে পড়ার চেষ্টা করবে কি না, এখন সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করব। আমার সিক্স সেন্স যেটা বলছে সেটি হলো বিএনপির সঙ্গে আওয়ামী লীগের আসলে কোনো সমঝোতা হবে না, এবং আওয়ামী লীগ খুব ভালো করে জানে যে কখনো কোনো ক্ষমতাধর লোকের দাবিদারি করলে, ক্ষমতাধর লোকদের সাহায্য এবং সহযোগিতা নিয়ে গৃহপালিত বিরোধী দল হলে কি অবস্থা হয় সেটা তারা খুব ভালো করে জানে। এরশাদ জামানাতে তারা একবার এরশাদের খপ্পরে পড়ে ৮৬ সনের নির্বাচনে অংশগ্রহণ করে রাজনীতিতে অন্তত ১০ বছর তারা পিছিয়ে গিয়েছিল। ১৯৮৬ সনে যদি এরশাদের সঙ্গে তাদের সমঝোতা না হতো, সেক্ষেত্রে ৯১তে হয়তো বিএনপি ক্ষমতায় আসতো না। বিএনপি ক্ষমতায় এসছে মূলত তাদের আপোষহীনতার কারণে। দ্বিতীয় যে বিষয়টি, সেটি হলো যে সংসদে বিরোধী দলীয় একটা শক্তিশালী বিরোধী দলীয় নেতা থাকা যে কতটা জরুরি এখন তারা হাড়ে হাড়ে বুঝছে। যখন ক্ষমতা ছিল তখন গৃহপালিত বিরোধী দলের যে আনন্দ, এটা তারা উপভোগ করেছে, কিন্তু সেই আনন্দ এখন সুদে আসলে তাদের উপর আরোপিত হচ্ছে। তো সেই কারণে সরকারের কোনো আনুকূল্য নিয়ে কিংবা দিল্লির তাবেদার হয়ে তারা বাংলাদেশে ফিরে এসে আবার রাজনীতিতে সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্টি, থার্ড পার্সন বা থার্ড পার্টি বা সিঙ্গুলার নম্বর হবে, আমার কাছে সেটা মনে হচ্ছে না। আমার কাছে যেটা মনে হচ্ছে যে আওয়ামী লীগের যে সমস্ত নেতৃবৃন্দ রয়েছে তাদের যদি রাজনীতির উচ্চাশা থাকে, রাজনীতি তারা করতে চান, তাদের যত রকমই ভুল হোক, ভ্রান্তি হোক, গুনাহ হোক, অন্যায় হোক, অবিচার হোক, তারা বাংলাদেশে ফিরে আসবেন এবং আইনের কাছে আত্মসমর্পণ করবেন এবং জেলে থেকে রাজনীতি করবেন। এছাড়া তাদের আর কোনো বিকল্প নেই। উদাহরণ হিসেবে তারা বিএনপির সফলতাকে তারা মূল্যায়ন করছে বা করবে। কোনো কারণে যদি আওয়ামী লীগের ফাঁদে পা দিয়ে বেগম জিয়া দেশের বাইরে চলে যেতেন এবং বিএনপির বেশিরভাগ নেতা যদি আওয়ামী লীগের মতো দেশ ছেড়ে পালাতেন, তাহলে বিএনপির পক্ষে কোনো অবস্থাতেই ক্ষমতায় ফিরে আসা সম্ভব ছিল না। এখন জুলাই আগস্ট বিপ্লবের পরে যেভাবে পাইকারি হারে আওয়ামী লীগের লোকজন পালিয়েছে, বিরাট অংশ দেশের বাইরে চলে গেছে, এবং তারা যতদিন দেশের বাইরে থাকবে ততদিন তাদের বিরুদ্ধে দুর্নাম হবে, বদনাম হবে, এবং সেই দুর্নাম এবং বদনামের প্রেক্ষিতে যারা আওয়ামী লীগ করেন বাংলাদেশে, একটা সময় তাদের অবস্থা হয়ে যাবে মুসলিম লীগের মতো। তাদের আত্মবিশ্বাস কমে যাবে, তাদের ভরসা কমে যাবে, বিশ্বাস কমে যাবে, এবং এই নির্বাচনে, বিগত নির্বাচনে যা হয়েছে, তারা দলীয় নির্দেশ অমান্য করে কোথাও জামাতকে ভোট দিয়েছে, কোথাও বিএনপিকে ভোট দিয়েছে। ফলে আগামীতে যদি তারেক রহমান সাহেব ভালো করেন এবং জামাতে বিরোধী দল হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, এবং আওয়ামী লীগ যদি এই সময়টাতে মাঠে তাদের অবস্থান তারা পরিষ্কার করতে না পারে এবং তাদের অবস্থান তারা নিশ্চিত করতে না পারে, তাহলে এই যে লক্ষ লক্ষ আওয়ামী লীগের যে সকল নেতাকর্মী রয়েছেন, তারা যারা রাজনীতি করবেন, কেউ বিএনপিতে চলে যাবেন, কেউ জামাতে চলে যাবেন, কেউ নিষ্ক্রিয় হয়ে পড়বেন। তো সেই অর্থে আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ, তাদের জন্য ফরজে আইন গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটি হলো তাদেরকে বাংলাদেশে আসতে হবে, প্রকাশ্য হতে হবে এবং আইনের কাছে আত্মসমর্পণ করতে হবে, এবং তারা এই সুযোগটির জন্য অপেক্ষা করছে। তারা হয়তো ঠিক এই সুযোগটি গ্রহণ করত ইউনূস জমানাতে, কিন্তু তখন যেভাবে মবের ভয় তাদের মধ্যে ছিল, সেই মব এখন সম্ভব নয়। এই কারণ হলো এখন আওয়ামী লীগের নেতৃবৃন্দ বাংলাদেশে যদি আসে, আইনের কাছে আশ্রয় নেয়, তাহলে সরকার তাদেরকে নিরাপত্তা দিতে বাধ্য। এমনকি ভারতের মধ্যস্থতায় যদি গণহারে
প্লেন ভরে আওয়ামী লীগের নেতৃবৃন্দ সবাই ঢাকা এয়ারপোর্টে একসঙ্গে আসেন এবং তাদেরকে এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করা সরকারের জন্য তখন অপরিহার্য হয়ে পড়বে। পথে কোনো মব হলে বা কোনো রকম যাকে বলা হয় অপ্রীতিকর ঘটনা ঘটলে যার দায় দায়িত্ব সরকারকে নিতে হবে এবং এরকম একটি নেগোসিয়েশন করে আওয়ামী লীগ যদি বাংলাদেশে ফেরত না আসে নিশ্চিতভাবে বলা যায় যে আওয়ামী লীগ রাজনীতিতে পুনর্বাসিত হতে পারবে না। এটা তাদের প্রথম। দ্বিতীয়ত হলো যে তারা যেভাবেই আসুক না কেন, দিল্লির মাধ্যমে আসুক কিংবা বিএনপির মাধ্যমে আসুক, আলটিমেটলি তাদেরকে রাজনীতি করতে হবে রাজপথে এবং রাজপথে রাজনীতি করতে গিয়ে তাদেরকে অবশ্যই রাজপথের অন্যান্য যে সকল রাজনৈতিক দল বিশেষ করে জামাত তাদের সঙ্গে তাদের সম্পর্ক হওয়ার সম্ভাবনা খুব বেশি। বিএনপির সঙ্গে তাদের খুব শত্রুতা না হলেও বন্ধুত্ব হবে আপাতত রাজনীতির যে ভাষা বা ব্যাকরণ সেই ব্যাকরণ অনুযায়ী সেটা বলা যাচ্ছে না। তো কাজেই সামনের যে দিনগুলো মানে সেই দিনগুলো এখন যে নীরব যাচ্ছে, নিভৃত যাচ্ছে, নিশ্চুপ যে একটা পরিবেশ পরিস্থিতি যাচ্ছে এটা বেশি দিন থাকবে না। রাজপথ খুব দ্রুত উত্তপ্ত হবে। ইরানের যুদ্ধ চললে উত্তপ্ত হবে, যুদ্ধ বন্ধ হলে উত্তপ্ত হবে। বাংলাদেশে এখন যে চলমান সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধান হলে উত্তপ্ত হবে, না হলে উত্তপ্ত হবে। এর কারণ হলো যে নির্বাচনটি হয়েছে সেই নির্বাচনের মধ্যে যে ভ্যাকিউমগুলো রয়েছিল সেই ভ্যাকিউম বিএনপি হজম করতে পারবে না। যেভাবে আওয়ামী লীগ তাদের সর্বশক্তি দিয়েও 14 থেকে 8 একেবারে 24 পর্যন্ত এই 10 বছরের রাজনীতির যে ভ্যাকিউম মানে বিএনপির যে অভাব, এই অভাব তারা কোনো অবস্থাতেই পূর্ণ করতে পারেনি। প্রাণান্ত তারা চেষ্টা করেছে। তারা সেনাবাহিনীকে মোটিভেট করার জন্য, পুলিশকে মোটিভেট করার জন্য কত কিছু করেছে, কত গান বাজনা, পুরস্কার, পোশাক পরিচ্ছদ, এমন কোনো জিনিস নেই যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের দেওয়া হয়নি। কিন্তু শেষ পর্যন্ত রাজনীতির যে শূন্যতা সেটা পূর্ণ করা সম্ভব হয়নি। একইভাবে এখন জামাত যত চেষ্টা করুক, বিএনপি যত চেষ্টা করুক, আওয়ামী লীগের যে অভাব এটা পূর্ণ করা সম্ভব নয়। আওয়ামী লীগের এই জায়গাটা পরিপূর্ণ হয়ে যাবে আওয়ামী লীগের দ্বারা, অথবা আওয়ামী লীগের যে সকল শীর্ষ নেতৃবৃন্দ দেশের বাইরে রয়েছেন তাদের অবর্তমানে এই বাংলাদেশে যারা আছে তাদের মধ্য থেকে হয়তো নতুন নেতৃত্ব তৈরি হয়ে যাবে। কিন্তু যে কথা সত্য একদম স্পষ্ট যে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের উপস্থিতি অনিবার্য এবং অপরিহার্য। কিন্তু আওয়ামী লীগ যদি মনে করে যে বিএনপি তাদেরকে বাংলাদেশে ধরে এনে জামায় আদর করে তাদেরকে পুনর্বাসিত করবে, এটি সম্ভব না। পূর্বের চাঁদ পশ্চিমে অস্ত গেল এটা সম্ভব নয়। না, পূর্বের চাঁদ পশ্চিমে উদিত হলেও এটা সম্ভব নয়। আওয়ামী লীগের মতো করে বিরোধী দলের যে দাপট, আওয়ামী লীগের যে ঐতিহ্য, তাদের যে হুঙ্কার, সেই হুঙ্কার অনুযায়ী কাজ করে তাদেরকে ফিরে আসতে হবে। আদারওয়াইজ তারা যদি কোনো নেগোসিয়েশন করে, সেটা দিল্লির মাধ্যমে হোক বা বিএনপির মাধ্যমে হোক, কোনো নেগোসিয়েশন করে বাংলাদেশে আসে, তাহলে তাদের রাজনীতির কবর রচনা হবে। অন্যদিকে আওয়ামী লীগ যত সহজ মনে করছে, আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দ যে নরেন্দ্র মোদী অনেক কিছু করে দেবে, দিল্লি অনেক কিছু করে দেবে, ইরান যুদ্ধ কিংবা ইরান আমেরিকা যুদ্ধ কিংবা ইরাক আমেরিকা যুদ্ধ, সেই ইতিহাসগুলো দেখেন। এ সকল দেশের বহু বন্ধু ছিল, কিন্তু যুদ্ধের ময়দানে আসলে পরাজিত পক্ষের কোনো বন্ধু থাকে না। সেই অর্থে আওয়ামী লীগ জুলাই গণঅভ্যুত্থানে পরাজিত হয়েছে, তার কোনো বন্ধু নাই এই বাংলাদেশে, তার প্রতি কোনো সহানুভূতি দেখানোর মতো মানুষ নাই। একান্ত একরোখা কিছু মানুষ আছেন আওয়ামী লীগ করেন, তারা মাঝে মধ্যে 32 নম্বরে ফুল দিতে যান, একটা দুটো মিছিল করার চেষ্টা করেন, আবার সেগুলো ফেসবুকে দিয়ে তারা নেত্রীর সাথে কথা বলে, অর্থাৎ শেখ হাসিনার সঙ্গে কথা বলে তারা দেখান যে ইয়া করেছি, ওয়া করেছি ইত্যাদি ইত্যাদি কথাবার্তা। ওটা ওই পর্যন্তই। আলটিমেটলি তাদেরকে গতানুগতিক রাজনীতির যে কৃষ্টি রয়েছে, কালচার রয়েছে, সেটা অনুসরণ করেই রাজনীতি করতে হবে এবং বাংলাদেশে ফিরে আসতে হবে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।